হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা বায়োলজির যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সালোক সংশ্লেষের ধারণা, মানে হলো ফটোসিনথেসিস। যেটা তোমাদের ক্লাস 9 বলো, 10 বলো, 11 বলো, 12 বলো, মানে যে কোনো ক্লাসের মধ্যে বায়োলজি পড়তে গেলে প্রথমেই যে ধাপটা দরকার সেটা হলো সালোক সংশ্লেষের ধারণা বা ফটোসিনথেসিস। এবার ফটোসিনথেসিস জিনিসটা কি বা সালোক সংশ্লেষ কি সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তোমরা মনে হয় জেনেছো যে সালোক সংশ্লেষ কথাটা কার সাথে রিলেটেড, প্রাণীর সাথে, উদ্ভিদের সাথে, না কার সাথে? অবশ্যই আমরা জানি যে এই সালোক সংশ্লেষ যে শব্দটা সেটা কিন্তু আমাদের যে গাছপালা অর্থাৎ উদ্ভিদের সাথে রিলেটেড। তো আমরা আজকে ক্লাসে পড়বো যে এই সালোক সংশ্লেষটা কি বা গাছের সাথে এটার কি সম্পর্ক, এটা দ্বারা কি হয়। তো চলো সময় নষ্ট না করে আমরা দেখে নিই। আমি তোমাদের বায়োলজি ম্যাম পূর্ণিমা দাস। তোমরা জানো যে আমরা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে বায়োলজির বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি। তো আজকের পর্বে আমরা কিন্তু আলোচনা করব সালোক সংশ্লেষ। আমাদের ফার্স্টে বুঝতে হবে যে সালোক সংশ্লেষ ব্যাপারটা কি। এখানে দেখো আমি স্লাইড রেডি করেছি তোমাদের জন্য। যারা ক্লাস 9-এ পড়ো বা 10-এ পড়ো না কেন, বইয়ের মধ্যে দেখবে এমন ভাবে এনসিইআরটি লিখে রাখে, মানে পরে বোঝাটা মানে অনেকটা কষ্টকর। হ্যাঁ, টিচাররা বুঝতে পারবে, মানে স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকটা কষ্টকর হয়ে যায়, যার জন্য আমরা কিন্তু খুব শর্টে লিখি। আর এখনের দিনের পড়াটা কিন্তু গাধার মতো পড়ে গেলে হয় না। এখনের দিনে পড়াটা কি করতে হয়, যে স্মার্ট ওয়ার্ক করতে হয়। ঠিক আছে, পড়তে তো সবাই পারে, কিন্তু নাম্বার কি সবাই ভালো পেতে পারে বা নাম্বার 1 কি সবাই হতে পারে না? যারা নাম্বার 1 হয় তারা কিভাবে নাম্বার 1 হয়? তারা অবশ্যই স্মার্ট ওয়ার্ক করে। ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, কিন্তু হার্ড ওয়ার্কটা স্মার্ট ওয়ার্ক ভাবে করতে হবে। তো আমরা সেইভাবে ক্লাস দিয়ে থাকবো তোমাদের সাথে, স্মার্ট ওয়ার্ক ভাবে। এখনের দিনের পড়াশোনাটা কিন্তু স্মার্ট ওয়ার্ক ছাড়া হয় না। যারা রোল নাম্বার 1 হয় যাদের, বা যারা প্রতি বছর ভালো রেজাল্ট করে ফার্স্ট হয়, তারা কি হয় কিন্তু তারা এই হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করে। তো চলো আমরা স্মার্ট ওয়ার্কের মাধ্যমে পড়াশোনা করবো। ফার্স্ট বলছে সালোক সংশ্লেষ। এবার শালুক মানে কি আর সংশ্লেষ মানে কি? শালুক মানে হলো কি স্ব আলু, মানে কোনো একটা আলুকে বোঝাচ্ছে। এবার বুঝতে পারছো, মানে শালুক মানে কি বলা হচ্ছে যে একটা আলুর কথা বোঝানো হয়েছে। আর সংশ্লেষ, সংশ্লেষ মানে কি আলুর উপস্থিতি বোঝাচ্ছে, আর হলো কি তৈরি বোঝাচ্ছে। অর্থাৎ শালুক মানে হলো আলুর উপস্থিতি বোঝাচ্ছে, আর সংশ্লেষ মানে কি কোনো একটা কিছু তৈরি হচ্ছে এরকম বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। শালুক সংশ্লেষ আমি যদি এটাকে সন্ধি বিচ্ছেদ করি, বাঙালি পড়েছি তো তোমরা সন্ধি বিচ্ছেদ, তো আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি শালুক কথাটার মানে কি? শালুক কথাটার মানে হলো গিয়ে আলো, মানে আলোর উপস্থিতি। আর সংশ্লেষ কথাটার মানে হলো কি তৈরি করা, মানে আলোর উপস্থিতিতে কোনো একটা জিনিস তৈরি করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি সালোক সংশ্লেষ। এবার আলোর উপস্থিতিতে কারা কোনো কিছু তৈরি করে? অবশ্যই উদ্ভিদরা, প্রাণীরা তো আর আলোর উপস্থিতিতে কোনো কিছু করে না, তাই না? তো আলোর উপস্থিতিতে কোনো একটা কিছু তৈরি করাকে বলা হচ্ছে কি সালোক সংশ্লেষ। এবার এই সালোক সংশ্লেষ নামটা কে দিয়েছে? প্রতিবার পরীক্ষার মধ্যে এসে থাকে, 9-এ বলো আর 10-এ বলো, প্রতিবার এই প্রশ্নটা আসে। একদম মাধ্যমিকের জন্য তো এই কোশ্চেনটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট। এটা করেছে চার্লস বার্নেস। এই চার্লস বার্নেস একজন ছিল যিনি এই প্রথম বলেছে যে এই উদ্ভিদ কি করে, আলোর উপস্থিতিতে কিছু একটা তৈরি করে। তখনও কিন্তু সে মানে ভালোভাবে আবিষ্কার করতে পারেনি যে কি তৈরি করছে বা কি হচ্ছে, কিন্তু সে প্রমাণ করেছে কি যে কিছু একটা আলোর উপস্থিতিতে উদ্ভিদ কি তৈরি করছে। আর সে কত সালে এটা করেছিল? 1893 সালে। 1893 সালে এটা করেছিল। এবার এই যে সালোক সংশ্লেষ কথাটা কোথা থেকে এসেছে, এটা কিন্তু আমাদের বাঙালি শব্দ না, বা কিন্তু আমাদের এখানে শব্দ না, এটা কিন্তু গ্রিক শব্দ থেকে এসেছে। তাহলে আমরা কি শিখে নিলাম যে সালোক সংশ্লেষ কি? সালোক সংশ্লেষ হলো কি বলছে যে আলোর উপস্থিতিতে কিছু একটা তৈরি করা হচ্ছে। ঠিক আছে, আর এটার নামকরণ কে করেছে? চার্লস বার্নেস। কত সালে করেছে? 1893 সালে। এবার সালোক সংশ্লেষ কথাটা কোথা থেকে এসেছে? সেটা হলো গ্রিক শব্দ থেকে এসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই তিনটা ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন, প্রতিবার এই তিনটা প্রশ্ন এসে থাকে প্রতিবার। অনেকে কি করে গ্রিক শব্দ আর ল্যাটিন শব্দের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, ল্যাটিন শব্দ দিয়ে দেয়, কিন্তু সালোক সংশ্লেষ কথাটা গ্রিক শব্দ, এটা মনে রাখবে। এবার দেখো নিচে কি বলছে, সালোক সংশ্লেষ শব্দটি দুটি গ্রিক শব্দ ফটো, যার অর্থ কি আলো,
এখানে সূর্যালোক এবং সিনথেসিস হলো সংশ্লেষ, যা তৈরি করা এর সমন্বয়ে গঠিত। এই তো আমি তোমাদের যেই বলেছি যে গ্রিক শব্দ যে শালুক এবং সংশ্লেষ মানে ফটোসিনথেসিস, আর ফটোসিনথেসিসের যদি সন্ধি বিচ্ছেদ করি সেটা হবে ফটো, আর একটা হবে সংশ্লেষ। ঠিক আছে, এই দুইটা গ্রিক শব্দ। আর এটার মানে কি বোঝাচ্ছে যে আলোর উপস্থিতিতে কিছু একটা করা হবে। তো চলো আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে দেখো কি বলছে, আলোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ কথাটির অর্থ কি? আলোর উপস্থিতি এবং সংশ্লেষ হলো গিয়ে কিছু একটা উৎপাদিত করা, যেটা আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছি। এবার আমাদের বুঝতে হবে যে সালোক সংশ্লেষে যাও আমরা বুঝেছি যে সূর্যালোকের উপস্থিতিতে কিছু একটা উৎপাদন করতে হবে। এবার কি হচ্ছে, কি উৎপাদন করা হচ্ছে? ঠিক আছে, এই দেখো পিকচারটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো একটা সূর্যের আলো কি পড়ছে, একটা গাছের মধ্যে পড়ছে। ঠিক আছে, গাছের পড়তে পড়ছে, তারপর দেখো যে তোমার দেখো যে শিকড় গুলি আছে গাছে, সেই শিকড় গুলিতে দেখো জল আছে। ঠিক আছে, সেই জলগুলি কি করছে, গাছের পাতায় যাচ্ছে। তারপর বায়ুমণ্ডল থেকে কি যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড যাচ্ছে। আর সূর্যের আলো থেকে কি কি যাচ্ছে, সূর্যালোক যাচ্ছে। কোথায় যাচ্ছে, পাতার মধ্যে যাচ্ছে। কয়টা জিনিস যাচ্ছে, প্রথম সূর্যের আলো যাচ্ছে, দ্বিতীয় মূলের সাহায্যে কি যাচ্ছে, জল যাচ্ছে, তৃতীয় কি যাচ্ছে, বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাই অক্সাইড যাচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইড কোথায় যাচ্ছে, পাতাতে যাচ্ছে। সেই পাতার মধ্যে কিছু একটা হওয়ার পর অক্সিজেন হয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো অক্সিজেন উপরে ক্লিক মার্ক করা আছে। তাহলে আমরা কি পাচ্ছি, যে সালোক সংশ্লেষকে আমরা যদি সংজ্ঞাটা দেখে নিই, যেই জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশের বায়ুমণ্ডল থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষণ ঘটে এবং গৃহীত কার্বন ডাই অক্সাইড সম পরিমাণে অক্সিজেনের প্রকৃতিতে নির্গত করে, তাকে সালোক সংশ্লেষ বলে। অর্থাৎ কি হচ্ছে, যে বলা হচ্ছে যে সূর্যের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং জল কি করে, যে গাছের পাতা থাকে সেই পাতার মধ্যে বিক্রিয়া করার পর যেই পরিমাণে কার্বন ডাই অক্সাইড সেই পাতাতে গেছে, সেই পরিমাণে অক্সিজেন আমাদের বায়ুমণ্ডলে ফিরে আসে। যার জন্য বলা হয় যে একটা গাছ 100টা মানুষের যে বাঁচার চাহিদা, তার জন্য বলা হয় যে সবাই ছাদের মধ্যে বা রাস্তার ধারে গাছ লাগাও। কেন? গাছ যেই পরিমাণে আমাদের বায়ুমণ্ডল থেকে মানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, তোমরা জানো যে গাড়ির ধোঁয়ার মধ্যে কি থাকে, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তাই না? তারপর আমরা যে মোটর সাইকেল চালাই তার মধ্যে কার্বন ডাই অক্সাইড, তারপর আমরা যে রেফ্রিজারেটর, ফ্রিজ এইসব চালাই তার থেকে কি নির্গত হয়, কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলকে আমরা এতটা দূষিত করে রেখেছি যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ভীষণ বেড়ে যাচ্ছে। তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি ভীষণ বেড়ে যায়, তাহলে আমরা অক্সিজেন কোথা থেকে পাবো? আমাদের শ্বাসকষ্ট হবে, তাই না? তোমরা পড়েছো হয়তো, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেশি থাকে আমাদের ব্রঙ্কাইটিস হয়, অর্থাৎ বুকে ব্যথা হবে, শ্বাসকষ্ট হবে সব থেকে বেশি। এখন দেখবে ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত বুকে মানে ব্যথা থাকে, শ্বাসকষ্ট হয়। তো সেই জন্য আমাদের যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড আছে, সেই কার্বন ডাই অক্সাইড কি করে, কার্বন ডাই অক্সাইড আমাদের অনেক ক্ষতি করে থাকে। তো আমরা যদি বেশি পরিমাণে গাছ লাগাই তাহলে কি হবে, সেই সম পরিমাণে কার্বন ডাই অক্সাইড গাছে নেবে, নিয়ে সে তার খাদ্য তৈরি করবে এবং সেই খাদ্য থেকে কি বের হবে, অক্সিজেন বের হবে সম পরিমাণের। তো আমরা অক্সিজেন যদি বায়ুমণ্ডলে গাছে দিয়ে থাকি, আর আমরা যে নিজে থেকে যে কার্বন ডাই অক্সাইড গুলি তৈরি করছি, অর্থাৎ গাড়ির ধোঁয়ার মাধ্যমে, ফ্রিজ রেফ্রিজারেটরের মাধ্যমে, সেগুলি কিন্তু সমান হয়ে যাবে। যার জন্য আমাদের আর শ্বাসকষ্ট হবে না বা শ্বাসকষ্টের কোনো ধরনের রোগ হয়ে থাকবে না। আমি বোঝাতে পেরেছি কিনা? মানে যেই পরিমাণে কার্বন ডাই অক্সাইড গাছ নেবে সেই পরিমাণের অক্সিজেন গাছ কিন্তু দিয়ে থাকবে। তার জন্য সকলে কিন্তু আজকে থেকে একটাই কর্তব্য, বাড়িতে কিন্তু গাছ লাগাবে, অবশ্যই গাছ লাগাবে। একটা ছোট গাছও যদি তুমি লাগিয়ে থাকো। আমি আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। দেখো আমার জন্মদিনে প্রতি বছর আমি কি করি, একটা করে গাছ লাগাই। ঠিক আছে, এবার একটা করে গাছ লাগাই প্রতি আমার জন্মদিনে। এবার প্রতি একটা গাছ যখন সে বড় হবে, 100টা মানুষের সে অক্সিজেনের ব্যবস্থা করতে পারবে, তাই তো? তো সবাই যদি এরকম নিজের বার্থডেতে বা জন্মদিনে বা কোনো একটা বিশেষ দিনে একটা গাছ লাগায়, তাহলে কিন্তু কতটা মানুষের বলো অসুস্থতা থেকে বেঁচে যাবে। আজকাল দিনে দেখছো তো, মানে যে বৃদ্ধ বলো, তারপর ইয়ং এজ বলো, সবার কিন্তু এই শ্বাসকষ্ট জনিত রোগটা বেশি থাকে। কার জন্য? এই কার্বন ডাই অক্সাইডের জন্য। আর এই কার্বন ডাই অক্সাইড কে তৈরি করছি? আমরা মানুষরা তৈরি করছি। কোথা থেকে তৈরি করছি? এই যে মোটর গাড়ি দিয়ে একটু হেঁটে যেতে পারি না বাড়ি থেকে, যদি একটু পাড়ায় যায় সেও আমাদের হাঁটতে অসুবিধা হয়, বাইক নিয়ে যেতে হয়, মোটর সাইকেল নিয়ে যেতে হয়, তাই না?
তো সেই ক্ষেত্রে কি হয় যে কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে আর আমাদের বায়ুমণ্ডলকে দূষিত করছে। তো আজকের থেকে আমাদের একটাই কর্তব্য, সবার বাড়িতে একটা করে গাছ লাগাবে এবং সেই গাছ যখন বড় হবে তোমাকে সুস্থ রাখবে, তোমার পরিবারকে সুস্থ রাখবে। তো বোঝা গেছে আশা করি সালোক সংশ্লেষ কি। তাহলে আমরা প্রথমে কি করেছি যে সালোক সংশ্লেষ কথার মানে হলো আলো, অর্থাৎ আলোর উপস্থিতিতে কিছু একটা তৈরি করা। আর এই শব্দটা কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে। কে দিয়েছে? 1893 সালে কে দিয়েছিল? এটা দিয়েছিল মনে পড়ছে না, চার্লস বার্নেস দিয়েছিল। ঠিক আছে, এবার কিভাবে তৈরি হচ্ছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মধ্যে সূর্যালোক আসছে, কার্বন ডাই অক্সাইড যাচ্ছে বায়ুমণ্ডল থেকে, আর মাটি থেকে যে জল থাকে, জল যাচ্ছে কোথায় যাচ্ছে? যে গাছের পাতার মধ্যে, এবং সেই পাতার মধ্যে ওরা কি করে? বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া করে, ওইখান থেকে অক্সিজেন বেরোচ্ছে। আশা করি আর কোনোদিন তোমরা ভুলবে না জিনিসটা। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উপজাত কি? ভালো করে দেখে নাও, কিন্তু এই প্রশ্নটা প্রতিবার পরীক্ষায় এসে থাকে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উপজাত হলো কি? অক্সিজেন, মানে অক্সিজেন সে বের হচ্ছে। এই প্রক্রিয়ায় সজীব উদ্ভিদ কোষে উপস্থিত ক্লোরোফিল নামক রঞ্জক থাকে। ঠিক আছে, তাহলে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উপজাত পদার্থটা কি? অক্সিজেন যে বের হচ্ছে তাকে বলা হচ্ছে উপজাত। তারপর আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং তা উৎপন্ন শর্করা জাতীয় খাদ্যের মধ্যে স্মৃতিশক্তি রূপে সঞ্চিত থাকে। তাহলে কি বলছে যে এই যে সালোক সংশ্লেষটা হচ্ছে, সেই আলোক রাসায়নিক শক্তিটা কি হচ্ছে? স্মৃতিশক্তিতে পরিণত হচ্ছে। তাহলে এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় আসবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উপজাত পদার্থ কি। আর আসবে যে কোন শক্তিতে রূপান্তরিত হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খাতায় নোট করে রাখো। আমি যখনই তোমাদের ক্লাস দেব খাতায় নোট করে রাখবে কিন্তু। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবার বইয়ের মধ্যে দেখবে অনেক বড় বড় করে লেখা। আর আমাদের একটা দোষ কি, আমরা বড় জিনিস দেখলে ঘাবড়ে যাই। তো শর্ট ভাবে আমাদের পড়তে হবে। পরবর্তী স্লাইডে চলো আমরা চলে যাই সালোক সংশ্লেষের স্থান। এবার আমরা বুঝে নিয়েছি যে সালোক সংশ্লেষ কোথায় হয়, কিন্তু সালোক সংশ্লেষ মানে কোন জায়গার মধ্যে হয় সেটা তো আমাদের বুঝতে হবে নাকি। তো চলো দেখে নিই। সালোক সংশ্লেষের স্থান হলো ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ দেহাংশ, অর্থাৎ যে প্রাণীদের দেহে ক্লোরোফিল আছে। এবার আমাদের বুঝতে হবে যে ক্লোরোফিলটা কি। ক্লোরোফিলটা হচ্ছে যে সবুজ জিনিস, যে কোনো সবুজ জিনিসকে তোমরা বলবে ক্লোরোফিল। এবার মানুষ কি সবুজ হতে পারে? না, তাহলে মানুষের শরীরে ক্লোরোফিল নেই। তাহলে সবুজ কারা? সবুজ হলো উদ্ভিদরা, এবং কিছু প্রাণী আছে যারা একটু সবুজ থাকে, অর্থাৎ যাদের দেহের মধ্যে ক্লোরোফিল থাকে। ঠিক আছে, অর্থাৎ যারা সবুজ তারাই কিন্তু ক্লোরোফিল যুক্ত। যেমন উদ্ভিদ তার সবুজ পাতা থাকে যার জন্য সে ক্লোরোফিল। যেমন দেখো এখানে আমি দিয়ে দিয়েছি সবুজ পাতা, ফুলের বীথি, সবুজ পাপড়ি, সবুজ কাণ্ড, সবুজ মূল, সবুজ শৈবাল। তাছাড়া কিছু শৈবাল আছে মস, ফান, এগুলি কি হয়? মানে সবুজ, যে জিনিসই হবে সবুজ থাকতে হবে, কারণ ক্লোরোফিল রঞ্জকটা সবুজ রঞ্জকের হয়ে থাকে তার জন্য। তাহলে সবুজ পাতা, ফুলের বীথি, যে ফুলের বীথিটা বলো তো কোনটা? মানে যে ফুলটা যে সবুজ রঙের একটা ছোট জিনিসের মধ্যে আটকে থাকে, মনে আছে তো তোমাদের? মা ইমাজিন করো যে জবা একটা ফুল নাও, জবা ফুলের নিচে যে বীথিটা থাকে, অর্থাৎ যে সবুজ রঙের জিনিসটা থাকে একটা ছোট খাবারের মতো, সেটা কিন্তু কি আমাদের বীথি। তাহলে এটা কিন্তু সবুজ রঙের থাকে। তারপর সবুজ পাপড়ি, কিছু ফুলের পাপড়ি সবুজ রঙের হয়। তারপর সবুজ কাণ্ড, গাছের কাণ্ড যেটা সবুজ হয়। তারপর সবুজ মূল, অর্থাৎ গাছের যে মূলটা মাটির নিচে থাকে সেটা সবুজ থাকে। সবুজ শৈবাল, কিছু ধরনের দেখবে তোমাদের ড্রেনের মধ্যে দেখবে কিছু জিনিস সবুজ সবুজ হয়ে আছে। তাছাড়া পুকুরের মধ্যে দেখবে সব থেকে বেশি পুকুরে দেখা যায় যে সবুজ সবুজ জলের মধ্যে কিছু যেমন ভাসছে এমন লাগে, এগুলি কি? সবুজ শৈবাল। তাহলে যেগুলি সবুজ থাকবে সেই সবগুলি কি হবে? ক্লোরোফিল যুক্ত। আর তাহলে সালোক সংশ্লেষ কাদের মধ্যে হয়? যারা ক্লোরোফিল যুক্ত থাকে শুধুমাত্র তাদের জন্যই হয়ে থাকে। তো চলো আমরা বুঝতে পেরেছি। পরবর্তী এবার এককোষী জীব। কিছু এককোষী জীব আছে যাদের শরীরের মধ্যে ক্লোরোফিল থাকে। এবার এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এগুলি কিন্তু পরীক্ষার মধ্যে এসে থাকে। তাহলে এই প্রশ্নটা কি? এককোষী জীব যারা এককোষী তাদের মধ্যে যে ক্লোরোফিল থাকে তারা কে কে? একটা হলো ইউগ্লিনা, একটা হলো ক্লাইসামিবা, একটা হলো রোডোসিউডোমোনাস, একটা হলো রোডোস্পাইলেনিয়াম ব্যাকটেরিয়া। এই চারটা ব্যাকটেরিয়া, স্পেশাল ব্যাকটেরিয়া যারা সবুজ রঙের থাকে, বিশেষ করে পুকুরের মধ্যে, ড্রেনের মধ্যে, এইসব জায়গার মধ্যে এগুলি থাকে। বিশেষ করে তোমরা দেখবে পাউরুটি যখন খাও, পাউরুটি কিছুদিন রেখে দিলে দেখবে, মনে করো ভাই বোন দুজন আছে বাড়ির মধ্যে, এবার কি করছে বোনটা কি করেছে? একটু লুকিয়ে লুকিয়ে খাবে আর কি, বাইরে থেকে একটা পাউরুটি সে কি করেছে? লুকিয়ে রেখে দিয়েছে পাউরুটিটা অর্ধেক খেয়ে। আর বাকিটা ও স্কুল থেকে এসে সময় পায়নি খাওয়ার জন্য, মাস্টার বাড়ি গেছে। তো মাস্টার বাড়ি থেকে এসে দেখে
যে ওর পাউরুটিটার কথা ওর মনে ছিল না, ঠিক আছে। ও ফার্স্টে স্কুলে গিয়েছিল, তারপর স্কুল থেকে এসে ও টিউশনে গিয়েছিল, টিউশন থেকে এসে ওর আর পাউরুটির কথা মনে নেই। পরের দিন মানে 2-3 দিন যাওয়ার পর ওর হঠাৎ করে মনে পড়েছে, আরে আমি ভাই থেকে তো লুকিয়ে রেখেছিলাম পাউরুটিটা, এখন খেয়ে নেবো। 2-3 দিন পরে ও যখন পাউরুটিটা খুললো, দেখলো এটার মধ্যে সবুজ সবুজ কিছু উঠে গেছে। তখন কি হলো, ও কান্না শুরু করে দিয়েছে যে ভাইয়ের জন্য আমি এটা লুকিয়ে রেখেছিলাম, খাওয়ার জন্য এখন আর হলো না। এটা কে খেয়ে নিয়েছে? এটা হলো এককোষী জীবরা এখানে উৎপন্ন হয়ে গেছে। সেটা কি? সেটা হলো ইউগ্লিনা, গ্লাইসেমিবা, তারপর রোডোসিউডোমোনাস, তারপর রোডোস্পাইলেরিয়াম ব্যাকটেরিয়া। এই চারজন কিন্তু এই পাউরুটির মধ্যে উঠে যায়। এবার এই চারজন যে একসাথে উঠবে এমন কোনো কথা নেই, যে কোনো একজন উঠতে পারে, ঠিক আছে। এই চারজন হলো কি আমাদের একজন গোষ্ঠী। সেই গোষ্ঠীটা কি? এককোষী জীব যাদের ক্লোরোফিল আছে। এই চারটা নাম প্রতিবার পরীক্ষার মধ্যে আসে, চারটা ভালো করে শিখে নেবে। কে? একজন হলো ইউগ্লিনা, কে? একজন হলো গ্লাইসেমিবা, আরেকজন কি? রোডোসিউডোমোনাস, আরেকজন কি? রোডোস্পাইরিলিয়াম। যদি গল্পের আকারে পড়ে থাকো না, বায়োলজি থেকে ইজি আর কিচ্ছু নেই। আমি বলবো যে ফিজিক্স কেমিস্ট্রি অনেক কঠিন, বায়োলজি থেকে ইজি কিচ্ছু নেই, কিন্তু এটা কি করতে হবে? গল্পের মাধ্যমে পড়তে হবে। এবং আগের দিনের মতো গাধার মতো পড়ে গেলে হবে না, কিন্তু এখন স্মার্ট ওয়ার্ক করে পড়তে হবে। এবার দেখো আমি ছবিটাই তোমাদের সাথে ডিসকাস করি, আমি একটু বড় করে দিই। হ্যাঁ, এবার দেখো পাতা, এই যে আমি একটা পাতা দেখছি, ঠিক আছে। এবার পাতাটা দেখো রমাকটা কোথায় যাচ্ছে? এই যে এই জায়গাটা দেখো আসছে। হ্যাঁ, এটা লম্বা কিছু একটা দেখা যাচ্ছে, এটা কি? মেসোফিল কলা। এবার আমাদের পাতার মধ্যে কি থাকে? মেসোফিল কলা থাকে। এই যে লম্বা লম্বা দেখতে পাচ্ছ, এই যে লম্বা লম্বা, এই লম্বা লম্বা গুলি কি? এই লম্বা লম্বা গুলি হলো মেসোফিল টিস্যু। এবার এই মেসোফিল টিস্যু গুলি কোথায় যাচ্ছে? নিচে যাচ্ছে, ঠিক আছে, এই যে নিচে। তারপর এই মেসোফিল যে টিস্যুটা আছে, সেই টিস্যুটাকে আমি বড় করে আঁকলাম, এই যে বড় করে আঁকলাম। আঁকার পরে দেখো একটা গুল হয়েছে কিছু। এই গুলটা কি? এই গুলটা হলো ক্লোরোপ্লাস্ট। তাহলে আমরা কি বুঝতে পারছি? আমরা প্রথমে বুঝতে পারছি যে হলো পাতা। দাঁড়াও, এই দেখো পাতা, পাতার মধ্যে কি আছে? মেসোফিল টিস্যু। এবং এই মেসোফিল টিস্যুটা কি আছে? মেসোফিল টিস্যুর মধ্যে আছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। মনে রাখবে, পাতা, পাতার মধ্যে আছে মেসোফিল কলা, মেসোফিল কোষ, মেসোফিল কোষের মধ্যে আছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখো, ক্লোরোপ্লাস্টের পিকচারটা আমি একটু জুম করে দিই তোমাদের। এই দেখো ক্লোরোফিলের পিকচারটার মধ্যে দেখো একটা দুইটা করে এমন জোর জোর আছে, প্রতি এক একটাকে বলা হয় স্টোমা, ঠিক আছে। আর পুরাটা যে বান্ডিল, মানে এক একটা করে যে এখানে দেখো গ্রুপ তৈরি হয়েছে, গ্রুপটাকে কি বলা হচ্ছে? থাইলাকয়েড। অর্থাৎ আমরা বুঝতে পারি যে উদ্ভিদের কোন জায়গার মধ্যে এই যে সালোক সংশ্লেষটা হয়ে থাকে, এই যে এখান থেকে পাতার, মেসোফিল কোষের, ক্লোরোপ্লাস্টের, কোথায়? থাইলাকয়েডের মধ্যে হয়ে থাকে কি? স্টোমা হলো এক একটা মানে এক একটা লাড্ডুকে, মানে এক একটা যে গ্রুপ আছে এক একটা গ্রুপকে, আর পুরাটা একসাথে বলা হয়, পুরাটা একসাথে বলা হয় কি? থাইলাকয়েড। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের সালোক সংশ্লেষ পাতার কোন জায়গায় হচ্ছে। এটা কিন্তু পরীক্ষার মধ্যে অপশন দিয়ে দেবে যে স্টোমা, তারপর দিয়ে দেবে থাইলাকয়েড, তারপর দিয়ে দেবে ক্লোরোপ্লাস্ট। তখন তোমার কি লিখতে হবে? থাইলাকয়েড। আর যদি এরকম ভাবে কিছু না দেয় তাহলে পাতা। কিন্তু পাতার ভিতরে অনেক সময় দিয়ে দেয় কিন্তু পরীক্ষার মধ্যে যে পাতার কোন জায়গায়। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? পাতার ভিতরে থাকে আমাদের কি? মেসোফিল কোষ। সেই মেসোফিল কোষে কে থাকে? ক্লোরোপ্লাস্ট। সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে কে থাকে? থাইলাকয়েড থাকে। সেই থাইলাকয়েডের মধ্যে কি? আমাদের সালোক সংশ্লেষ হয়ে থাকে। দেখো আমি এবার লেখাটা একটু পড়ি তোমাদের। লেখাটা দেখো, উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রধানত পাতায় ক্লোরোফিল কোষে, বিশেষ করে পেলিসেড মেসোকলা, অর্থাৎ এই মেসোফিল কলাটা আর কি। উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রধানত পাতার মেসোফিল কলায় ঘটে। এই কোষগুলি প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে, যা সালোক সংশ্লেষ উৎপন্নের জন্য প্রয়োজন। অর্থাৎ আমাদের লেখাটাই এটাই বোঝাচ্ছে যে পাতার মধ্যে যে মেসোফিল কলা কোষ থাকছে, সেই মেসোফিল কলার কোষের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট থাকছে, সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে যে থাইলাকয়েড থাকছে, সেই থাইলাকয়েডে গিয়ে কি হয়? আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হয়ে থাকে। আশা করি বোঝাতে পেরেছি। এরকম ভাবে বাবারে কেউ বোঝাবে না এরকম ভাবে, কারণ যে আমি মনে করি যে বায়োলজি এমন একটা মানে জিনিস, সেটাকে তুমি যত সুন্দর করে বোঝাতে পারবে, এত সুন্দর করেই মনে রাখতে পারবে। তোমরা জানো যারা বায়োলজি স্টুডেন্ট আছে, আমাদের দুইটা ব্রেন আছে, একটা লেফট ব্রেন, একটা হলো রাইট ব্রেন, তাই তো নাকি? একটা লেফট ব্রেন আর একটা রাইট ব্রেন। তো এবার লেফট ব্রেনে কি হয়? আমরা যেমন গাদার মতো এই যে মুখস্থ করি, যেমন সরসরে আর সিদিকি, এরকম যেরকম আমরা মুখস্থ করছি আর কি, যে ক খ অ আ ই যেরকম মুখস্থ করছি, বা
এই যে রবীন্দ্রনাথের জন্ম এটা, ওর জন্ম এটা, সেই এরকম করেছে, সে ওইগুলি মুখস্থ করেছে, আর যেরকম আমরা সবগুলি মুখস্থ করছি সেটা আমাদের কি লেফট ব্রেনের মধ্যে কি হচ্ছে, জমা হচ্ছে। আর রাইট ব্রেন আমাদের কি, সেই খুব ভালো জিনিস, সে হলো যে আমার সাথে কোনো একটা এন্টারটেনমেন্ট করো, আমি সেটা মনে রাখতে পারবো। যেমন তুমি যখন একটা মুভি দেখছো, হ্যাঁ শাহরুখ খানে মনে করো একজনকে গুল্লি মেরে দিয়েছে সে, তারপর মনে করো যে মুভির মধ্যে অনেক কিছু দেখছো, ঠিক আছে, সেই মুভিটা কি কোনোদিন মনে হয় যে লিখে রাখি পরে ভুলে যাব? বন্ধু যখন জিজ্ঞেস করে সেটা কি তোমার লেখা দেখে বলতে হয় নাকি তুমি এমনি বলে দিতে পারো? তো অবশ্যই এমনি বলে দিতে পারি, তাই না? আর আর যখন পড়ার সময়টা আসে তখন কি করি আমরা, কাউকে কিছু বলতে পারি না, মনে রাখতে পারি না, তখন আমাদের লিখে নোট করে রাখতে হয়। তো সেই জন্য কেন আমাদের নোট করে রাখতে হচ্ছে, সব হচ্ছে আমাদের রাইট ব্রেনের খেলা। রাইট ব্রেন কি হয়, সে এন্টারটেনমেন্ট পছন্দ করে, আর সে কত পার্সেন্ট কাজ করে, সে কাজ করে গিয়ে তোমার 90% সে কাজ করে, আর বাকি 10% শুধুমাত্র লেফট ব্রেন কাজ করে। আর আমরা লেফট ব্রেন 10% কাজ করছে, সেই লেফট ব্রেনের মধ্যে আমরা সবকিছু নিয়ে ঢুকাচ্ছি। তো সেই বেচারা আর কত প্রেশার নিতে পারবে না, একটা ছোট মানুষ আর কত প্রেশার নিতে পারবে? তার জন্য কি হয়, পড়াটা এন্টারটেনের মাধ্যমে করো, যাতে লেফট ব্রেনের জায়গায় তোমার রাইট ব্রেনে সেফ হয়। আর রাইট ব্রেন কতটা কাজ করে, 90% কাজ করে, তো 90% তোমার মনে থাকবে বেশি, বুঝেছো? তার জন্য শুধু পড়াই না, যে কোনো কিছু সবসময় রাইট ব্রেনে সেভ করার মানে চান্স বেশি থাকে আর কি। তো তার জন্য তার মুভি যখন দেখো তখন সেটা লেফট ব্রেনে কোনোদিনও সেভ হয় না, সেটা কোন জায়গায় সেভ হয়, সেটা রাইট ব্রেনে, মানে আমাদের যে রাইট ব্রেনে গিয়ে সেভ হয়। তো তার জন্য মনে রাখতে হবে যে রাইট ব্রেনের খেলা যেহেতু সব থেকে বেশি, তার জন্য আমরা কি করব, রাইট ব্রেনের মধ্যে আমরা কি করব, সেভ করব। তো সেটা সে কি বোঝে, সে পড়াটা কিছু বুঝে না, সে এন্টারটেনমেন্ট বুঝে, তাহলে পড়াশোনাটা এন্টারটেনের মাধ্যমে করবে, ঠিক আছে? আমি মনে করছি যে তোমাদের যে পড়াচ্ছি সবটা কিন্তু একদমই এন্টারটেনের মাধ্যমে পড়াচ্ছি, যার জন্য তোমাদের যাতে রাইট ব্রেনের মধ্যে সেভ হয়ে থাকে। তো চলো এবার আমরা দেখি সালোক সংশ্লেষের উপাদানগুলি কি। সালোক সংশ্লেষ উপাদান হলো প্রথমে জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক এবং ক্লোরোফিল। তাছাড়া কি আরো বিভিন্ন ধরনের সাহায্যকারী জিনিস থাকে, যেমন কোএনজাইম, এডিপি, এনএডিপি, আরইউডিপি, তারপর আরইউবিপি। এবার কোএনজাইম গুলি আমি পরবর্তী সময় আলোচনা করব আরো ডিটেলসে। তারপর দেখো এডিপি। এডিপি কি, এডিনোসিন ডাইফসফেট। মনে রাখো, এটা নোট করে লেখো, এডিপির ফুল ফর্ম এডিনোসিন ডাইফসফেট। এডিপি কি করে, এটিপি উৎপন্ন করে। এটিপির ফুল ফর্ম কি, এডিনোসিন ডাইফসফেট। এই এটিপি কোথায় থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। আশা করি তোমরা কোষ পড়েছো, কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি এটিপি উৎপন্ন হয়। তার জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় বলো তোমরা, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়। তারপর এনএডিপি, আরইউডিপি, তারপর হলো আরইউবিপি। এগুলি আমরা পরবর্তী সময়ে ডিটেলসে আলোচনা করব। এবার আমরা চলো প্রথমে আমরা আলোচনা করি সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা। ফার্স্ট কি বলছে, কার্বন ডাই অক্সাইড হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় একটি মূল বিক্রিয়াকারী। তাহলে কি, সালোক সংশ্লেষ কি একটা মূল বিক্রিয়াকারী। তারপর গ্লুকোজ অণুর জন্য কার্বন এবং অক্সিজেন প্রদান করে। তারপর সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করে। এবার সালোক সংশ্লেষে কার্বন ডাই অক্সাইড কিন্তু মেইন, আর এই কার্বন ডাই অক্সাইড কোথা থেকে আসে, বায়ুমণ্ডল থেকে আসে, জানো তোমরা? এবার এটা বিক্রিয়া করছে, দেখো বিক্রিয়াটা কি, 6 CO2 প্লাস 6H2O প্লাস সূর্যের আলো। যখন আমরা 6 অণু কার্বন ডাই অক্সাইড নেই এবং 6 অণু জল নেই, H2O মানে জল, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, নেই, এবং সূর্যের কিছু শক্তি নেই, তখন কিন্তু আমাদের উৎপন্ন হচ্ছে সালোক সংশ্লেষের মাধ্যমে গ্লুকোজ। এই যে সংকেতটা, এটা কিন্তু গ্লুকোজের সঙ্গে C6H12O6 প্লাস 6H2O6O2, অর্থাৎ গ্লুকোজ C6H12O6, এটা হলো গ্লুকোজ। গ্লুকোজ মানে 6 অণু গ্লুকোজ উৎপন্ন করছে, আর 6 অণু কি অক্সিজেন উৎপন্ন হচ্ছে। কার মাধ্যমে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই সমীকরণটা আসে যে সালোক সংশ্লেষের সমীকরণ কি, বিক্রিয়াজাত সমীকরণটা কি, তখন 6 কার্বন ডাই অক্সাইড প্লাস 6H2O কি হয়, C6H12O6 প্লাস 6O2 উৎপন্ন হয়। আর এই বিক্রিয়াটা কে করছে, বিক্রিয়াটার মেইন ভূমিকা হচ্ছে কি, কার্বন ডাই অক্সাইডের।
এবার আমরা পরবর্তী চলে যাব। পরবর্তী স্লাইডে জলের আমরা কি জানি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার ভূমিকা সব থেকে বেশি? কার্বন ডাই অক্সাইড, জল আর কি ছিল? সূর্যালোক। ওদের ভূমিকা সব থেকে কি বেশি ছিল। এবার জলেরটা, এবার জল কি একটা কাঁচামাল হিসাবে পরিণত হয়। এবার তোমরা কেমিস্ট্রিতে অবশ্যই পড়েছো যে জলের কয়টা অণু থাকে? জলের দুইটা অণু থাকে, কিন্তু একটা হলো H+ আর একটা হলো OH- থাকে, তাই তো। এবার OH- আয়ন কি করে? ক্লোরোফিলের অণুকে প্রদান করা হয়। এই যে ক্লোরোফিল আমরা পড়ে এসেছি, পাতার মধ্যে ক্লোরোফিল থাকে, যেটা ক্লোরোফিল থাকবে সেটাই সবুজ থাকবে। তো এই ক্লোরোফিলের কি করবে? ক্লোরোফিলটাকে তৈরিতে সাহায্য করবে কি? জলের OH- কিন্তু। তারপরে জল কি করবে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের প্রাথমিক উৎস। এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মধ্যে সব থেকে যে প্রাথমিক জিনিসটা বের হচ্ছে সেটা কি? অক্সিজেন। সেটা কিন্তু আমরা পরে এসেছি। এবার দেখো পরবর্তী, দেখো এখনই চলে এসেছে থাইলাকয়েড, যেটা আমি তোমাদের বলেছিলাম। সালোক সংশ্লেষের সময় সূর্যালোকের উপস্থিতিতে জল অণু অক্সিজেন, প্রোটন ও ইলেকট্রন বিভক্ত হয়। এই প্রক্রিয়ায় উদ্ভিদের কোষে প্রোটোপ্লাস্টে বিশেষ করে থাইলাকয়েডের পর্যায় ঘটে। অর্থাৎ সালোক সংশ্লেষের মেইন জায়গাটা কোথায়? মেইন জায়গাটা হচ্ছে পাতার মধ্যে যে কি থাকে? মেসোফিল কলা থাকে বা মেসোফিল কোষ থাকে। সেই মেসোফিল কোষের মধ্যে যে কি থাকে? মেসোফিল কোষের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট থাকে, এবং যে ক্লোরোপ্লাস্টের ভিতরে থাইলাকয়েড থাকে, সেই থাইলাকয়েডের মধ্যে কিন্তু কি হচ্ছে? আমাদের সালোক সংশ্লেষটা হচ্ছে। আর সেই ভূমিকাটা কি পালন করছে? জল কিন্তু কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপর আমরা পড়বো সূর্যালোক। সূর্যালোক কি বলছে? সূর্যালোকের ভূমিকা। সূর্যালোক সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় শক্তি। হ্যাঁ, আমরা জানি যে সূর্যালোক থেকে সব থেকে বেশি শক্তি কোথায় হয়? সালোক সংশ্লেষ পদ্ধতিতে পাতার মধ্যে আসে। এবং এই সূর্যালোকের থেকে কি উৎপন্ন হয়? জল কিন্তু উৎপন্ন হচ্ছে। আমরা আর অক্সিজেন কিন্তু উৎপন্ন হচ্ছে। আমরা দেখেছি কিন্তু আমাদের যে আগের স্লাইড গুলিতে দেখছি। তারপর হলো সূর্যালোকে ক্লোরোফিলের জন্য শক্তি সঞ্চিত করে। এবার সূর্যালোক অবশ্যই ক্লোরোফিলের মধ্যে শক্তি পাঠাচ্ছে। আমি যেটা এডিপি বললাম, এডিপি গুলি এটিপিতে পরিণত হয়, তাহলে সূর্যালোকেতে কি আসে? বিভিন্ন ধরনের শক্তি আসে। তারপর আমরা দেখো পরবর্তী আমরা কি দেখলাম যে সূর্যালোক, তারপর কার্বন ডাই অক্সাইড, তারপরে জল গিয়ে কি করে? যে পাতার মধ্যে কি উৎপন্ন করে? ওরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন করে। আমরা এর আগে সমীকরণটা দেখেছিলাম। সেই গ্লুকোজ উৎপন্নের পাশাপাশি কি উৎপন্ন করে? অক্সিজেন উৎপন্ন করে। ঠিক আছে, গ্লুকোজ মানে কি? শর্করা। গাছের মধ্যে সেই শর্করাটা খাদ্যের মাধ্যমে উৎপন্ন হয় সালোক সংশ্লেষের মাধ্যমে। যে শর্করাটা বিভিন্ন ফলের মধ্যে থাকে, আমরা যে ফল খাই সেই ফলের মধ্যে ভিটামিন, মিনারেলস, তারপর শর্করা থাকে, সেটা কিন্তু গাছ কি করে? এই যে সালোক সংশ্লেষের মাধ্যমে উৎপন্ন হয় যে উপজাতগুলি, সে কি করে? তার পুরো শরীরের মধ্যে পাঠায়। কার মাধ্যমে পাঠায়? জাইলেম এবং ফ্লেমের মাধ্যমে পাঠায়। আশা করি তোমরা এটা জানো। পরবর্তী সময়ে আমরা কিন্তু জাইলেম ফ্লেম নিয়ে আলোচনা করব, যে খাদ্য কিভাবে গাছের একদম টিপ পোর্শন থেকে একদম ডিপ পোর্শন পর্যন্ত যায়, সেটা নিয়ে আলোচনা করব। যে খাদ্য তো তৈরি হচ্ছে কি? তোমাদের পাতার মধ্যে। সেই পাতা থেকে একদম একটা সুপারি গাছ ধরো কত আগাতে থাকে না, কত উঁচুতে থাকে একটা আম গাছ। সেই আম গাছের একদম উপর অগ্রভাগ পর্যন্ত কিভাবে খাবার যায়, কিসের মাধ্যমে যায়, সেটা আমরা কিন্তু ডিসকাস করে থাকবো। তো আজকে যেটা আমরা পড়লাম সেটা কি? তাহলে আজকে আমরা যেটা পড়লাম সেটা হলো সালোক সংশ্লেষের প্রাথমিক ধারণা। যেহেতু আমার ক্লাস নাম্বার 1, পরবর্তী সময় কিন্তু আমরা সালোক সংশ্লেষটা পুরোটা কমপ্লিট করব। তারপরে আমরা কিন্তু বিভিন্ন যে বায়োলজি টপিক নিয়ে আলোচনা করে থাকবো। তোমরা অবশ্যই আমাদের পাশে থাকো। আমার ক্লাসটা যদি তোমাদের ভালো থেকে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবে, অবশ্যই একটা কমেন্ট করে দেবে। আর যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, আমাদের কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। আমরা অবশ্যই তোমাদের পাশে আছি, তোমাদের সাথে কাজ করছি। কিন্তু একটু যদি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বা একটু যদি লাইক করে দাও, তাহলে কিন্তু আমার উৎসাহিত অনেক বেড়ে যায়, যার জন্য তোমাদের জন্য আরো এরকম নতুন নতুন ক্লাস নিয়ে আসতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকে এখানেই রাখছি। আমি তোমাদের বায়োলজি টিচার পূর্ণিমা দাস। তো আমার সাথে পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদের দেখা হচ্ছে। আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে যদি ক্লাসটা তোমার পছন্দের হয়ে থাকে। কিছু যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমরা তোমাদের আনসার অবশ্যই দেব। তো চলো ভাই, আজকে এখানেই রাখছি।